নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম শুরু করছি। আবারও সেই বিষয়, কিন্তু আবারও বলার প্রয়োজন রয়েছে। তার কারণ একটাই, সুগার মানুষের একটা গোপন সমস্যা, যে সমস্যার জন্য গোপন সমস্যা বলতে এই অর্থে গোপন আমি বলছি যে সুগারের মাধ্যমে কিন্তু আপনার নানান শারীরিক অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হতে পারে, হ্যামারেজ হতে পারে। কাজেই ডায়াবেটিস একটা বড় প্রবলেম। আজকে আবারও আমরা খোলামেলা আলোচনা করব ডায়াবেটিস নিয়ে। আজকের বিষয় হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে বলবো ফোন করবার জন্য যারা মূলত ডায়াবেটিসে দীর্ঘদিন ধরে ভুগছেন। আর এমন একজন চিকিৎসক আমার সঙ্গে রয়েছেন যার কাছে চিকিৎসা করে গত 13 বছরের ডায়াবেটিস রোগ সুস্থ করবার পুরনো হিস্ট্রি, ইতিহাস বলছে আছে। এবং তিনি টিভিতে ফোন করে আমাদেরকে বলেছিলেন যে আমি এনবিপির চিকিৎসা করিয়ে তার পরবর্তীকালে যখন আমার সুগার আমি টেস্ট করাই, তখন দেখা যাচ্ছে যে সেই সুগার আর আমার নেই, তার যে প্যারামিটার সেই প্যারামিটার অনেকটা কমে গেছে। তো আসুন আজকে আলোচনা করব। ডক্টর এস ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি স্বাগত জানাবো আজকে আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। এই যে সুগারকে আপনারা রোগ বলে মানছেন, এটা একটা আয়ুর্বেদের ভীষণ পজিটিভ দিক। কেন আপনারা যে সুগারের সমস্যার জন্য এত টাকার ওষুধ খেতে হয়, এত লং টাইম তাকে ওষুধ খেয়ে যেতে হয়, ইভেন বলা ভালো যে মৃত্যু পর্যন্ত তাকে ওষুধ খেতে হয়, সেটাকে আপনারা রোগ বলে মানছেন না কেন আয়ুর্বেদে? একদমই, সুগার নিয়ে আমরা বারবারই আলোচনা করে থাকি, কারণ সুগার নিয়ে অ্যাওয়ারনেস যেরকম বাড়া দরকার এবং সুগার হলে যে সমস্ত সমস্যাগুলো হয় সেইগুলো সম্বন্ধেও মানুষের সচেতন হওয়া দরকার। কি আমার সুগার রয়েছে, তার মানে আমি সুগারের ওষুধটা খাচ্ছি। আবার অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমি তো একদিন ছাড়া খাই, ডাক্তারবাবু আমাকে রোজ খেতে বলেছে, কিন্তু আমার মনে হচ্ছে সুগারটা ঠিক আছে, আমি একদিন ছাড়া খাচ্ছি। সুগারকে নিয়ে কখনোই এক্সপেরিমেন্ট করতে নেই। আর আজকে জিনিসটা এত আলোচিত সাবজেক্ট হয়ে গেছে, যার জন্যে প্রত্যেকটা মানুষই জেনে গেছেন কি সুগার হলে তার শরীরে স্বাভাবিক যে পরিবর্তনগুলো আসবে সেগুলো মানুষ এখন প্রথম থেকেই বুঝে গেছেন বা সেই সম্পর্কে সচেতন হয়ে গেছেন। কি আমার শরীরটা একটু দুর্বল লাগবে, বা ওজনটা ভাঙতে পারে, বা বারবার বাথরুমে যেতে হতে পারে, ইউরিন পেতে পারে, বা আপনার হাত পায়ের তলায় জ্বালা ভাব করতে পারে। তো এই যে সমস্যাগুলো, এইগুলো কিন্তু সুগারের সূত্রপাত। সূত্রপাত মানে কি, প্রথম 1 বছর 2 বছরের মধ্যে এই সমস্যাটা থাকবে, কিন্তু সুগার যখন একবার আপনার শরীরে থাবা বসাবে, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর যারা দীর্ঘদিন ধরে ভুগছেন। আজকে যে ডায়াবেটিস মেলাইটাস সাবজেক্টটা নিয়েছি, আমাদের বহু প্রাচীন সাবজেক্ট এই হচ্ছে আয়ুর্বেদ। অথর্ববেদ থেকে এইটি সৃষ্টি হয়েছিল এবং সেখানে 5000 বছর পূর্বে এই সুগার সম্বন্ধে কিন্তু বলা ছিল। শুধু সুগার নয়, প্রত্যেকটা রোগ, আমরা যে সমস্ত রোগ নিয়ে আলোচনা করি, সেটা অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হতে পারে, কিডনি স্টোন হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজ হতে পারে, সিরোসিস অফ লিভার হতে পারে যেটাকে সিএলডি বলা হয়, ফ্যাটি লিভার হতে পারে, বা কোনো জয়েন্ট পেন হতে পারে, অ্যাঙ্কাইলোজিং বললাম, মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, মোটর নিউরন, প্রত্যেকটা সম্বন্ধে কিন্তু আলাদা আলাদা করে বলা আছে। কারণ সেই সময়ে চিকিৎসা শাস্ত্রটা অনেক উন্নত ছিল। এখন হয়তো আমরা সেটা মডিফাইড হয়ে আমরা মডার্নের আন্ডারে এসেছি, কিন্তু এখন যে প্রবণতাটা দেখা যাচ্ছে, মানুষ কিন্তু আবার ফিরে যেতে চাইছে প্রাকৃতিক চিকিৎসায় ভালো হওয়ার জন্য। কারণ কি তারা এখন বর্তমান মডার্ন মেডিসিনে অনেক রকম অ্যাডভার্স এফেক্ট দেখে নিয়েছে অলরেডি। একদমই, কারণ আমরা সবসময় সাইড এফেক্ট বলি। কি ডাক্তারবাবু, এখন আয়ুর্বেদিক মেডিসিন খেলেও একজন পেশেন্ট এসে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু এটা সাইড এফেক্ট কি আছে? হ্যাঁ, মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। ডাক্তারবাবু হয়তো অনেক জায়গায় শোনে, বা এই ম্যাল প্র্যাকটিসটা অনেক জায়গাতেই হয়, কোনো ওষুধের সাথে কিছু ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। তো ডাক্তারবাবু এটা খেলে আমার কোনো অসুবিধা হবে না তো? কোনো ভালো যদি আয়ুর্বেদিক সংস্থা বা কোনো ভালো আয়ুর্বেদিক ডাক্তারবাবু যদি আপনাকে চিকিৎসা করেন, অবশ্যই আপনি শিওর থাকবেন কি তার অ্যাডভার্স এফেক্ট বা সাইড এফেক্ট অনেক কম। একটা কথা মাথায় রাখবেন, যে জিনিসের একটা ক্রিয়া রয়েছে তার কিন্তু প্রতিক্রিয়া থাকবেই, এটা আমরা দীর্ঘদিন ধরেই জানি, এটা একটা ল। কিন্তু সেক্ষেত্রে আয়ুর্বেদের যে সাইড এফেক্ট বা আয়ুর্বেদের যে অ্যাডভার্স এফেক্ট, সেটা কিন্তু ওই 0.1%-এরও নিচে আমি বলতে পারি। এবার সুগার যদি আপনার দীর্ঘদিন ধরে থাকে, অনেক পেশেন্ট আছেন আইডিডিএমের, ইনসুলিন ডিপেন্ডেন্ট, যাদের ডায়াবেটিস মেলাইটাস শুধুমাত্র ওষুধে আর কন্ট্রোল হচ্ছে না, ইনসুলিন ডিপেন্ডেন্ট হয়ে গেছে, তাদের ক্ষেত্রেও এরকম ভুরি পেশেন্ট রয়েছে। আমরা ফার্স্ট দিনেই কিন্তু বলে দিই, আপনি সুগারের যে ওরাল মেডিসিন খাচ্ছেন সেটা বন্ধ করুন, আপনি যে ইনসুলিনটা নিচ্ছেন সেটা ইমিডিয়েট বন্ধ করুন। পেশেন্ট চমকে যায়, ঘাবড়ে যায়, কি ডাক্তার আমাকে তো ডাক্তার বললো ইনসুলিন নিতেই হবে, আর আমার তো সুগার 300 400 500 কোনো ঠিকই থাকে না। আমরা বলি, এনবিপি বলে, আয়ুর্বেদ বলে, হ্যাঁ সম্ভব, আয়ুর্বেদের মাধ্যমে সুগারকে কন্ট্রোল করা সম্ভব।
এবং প্রকৃতির মাধ্যমে উইদাউট মেডিসিন কিন্তু আপনি সুগার রোগ থেকে ভালো থাকতে পারেন। আমরা হয়তো একটা সার্টেন পিরিয়ড অবধি ট্রিটমেন্টটা করব, যেখানে আপনার প্যানক্রিয়াস থেকে হেলদি করা হবে, কারণ প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে আমাদের ইনসুলিনটা সিক্রিয়েট হয়, এবং সেইখানে যদি কোনো প্রবলেম হয়, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, ক্যালসিফিয়েট প্যানক্রিয়াস হতে পারে, বা আদার কোনো সেল ড্যামেজ হতে পারে, যখন ইনসুলিনটা প্রপারলি সিক্রিয়েট হচ্ছে না, তখনই আমাদের ব্লাডের মধ্যে সুগারের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা কিনা ইনসুলিনটা কন্ট্রোল করে তার নর্মাল কাজ। তো এবার আমি যদি প্যানক্রিয়াসকে হেলদি করতে পারি, আমরা যে মেডিসিনগুলো লিখি, ডাক্তারবাবু আমি তো অ্যালোপ্যাথিতে 2টো মেডিসিন খেতাম, আপনারা কেন 4টে মেডিসিন লিখছেন আমায়? আপনাকে ভালোভাবে বুঝতে হবে, হয়তো 1টা বা 2টো ওষুধ আপনার সুগারটাকে কন্ট্রোল করবে, আর বাকি 2টো বা 3টে ওষুধ কিন্তু আপনার প্যানক্রিয়াসটাকে হেলদি করবে, যেটা করলে আপনি ভবিষ্যতে গিয়ে 1 বছর বা 1.5 বছর পরে উইদাউট মেডিসিন আমাদের শুধুমাত্র অ্যাডভাইসের মাধ্যমে সুগার রোগকে কিন্তু মানে আমাদের সেলফ অর্গানটাকে আবার রিপ্রোডাকশন করা। একদম ঠিক। মানে প্যানক্রিয়াস যে কারণের জন্য যেখান থেকে বিটা সেল তৈরি হচ্ছে, অর্থাৎ যে কারণে আমাদের সুগারটা কন্ট্রোলে থাকছে বা মাত্রাতিরিক্ত হচ্ছে না, সেটাকে আবার পুনরুজ্জীবিত করা, রিফর্ম করা, এই হচ্ছে কাজ। আসুন এক এক করে আপনাদের ফোন নিয়ে আপনারা কে কতজন সুগারে ভুগছেন, পাশাপাশি এটাও জানবো যে সুগারের ফলে আমাদের শরীরে অ্যাকচুয়ালি কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অর্থাৎ এটাকে আমরা একটা গোপন শত্রু বলছি কেন, মানে লুকিয়ে থাকা একটা শত্রু হচ্ছে সুগার, কেন আমরা বলছি এটা জানবো। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি দমদম লাকের বাজার থেকে বলছি। আচ্ছা বলুন, আপনার নাম? আমার নাম দীপক পাল। আচ্ছা দীপক দা, কি হয়েছে আপনার? আমার রুটিন চেক আপ করায় প্রত্যেক বছর, তো রুটিন চেক আপ করাতে এবার কিউটিনটা 2.25 হয়ে গেছে, আর ইউরিক অ্যাসিডটা 8 হয়ে গেছে। 8.8 2.5। আর ইউরিয়াটা নর্মাল আছে? এমনি নর্মাল আছে। হিমোগ্লোবিন রক্তর পরিমাণ কি কমেছে? 10 একটু কমেছে। 10 কমেছে। সুগার বা প্রেশার রয়েছে? না, আমার সুগার নেই। আচ্ছা নর্মাল। আচ্ছা, বাড়ির কারুর কিডনির সমস্যা ছিল আগে? না 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 না, কারোর ছিল না। বয়স কত এখন বললেন? 67। 67। আচ্ছা, আর কিছু জিজ্ঞাসা রয়েছে? না, জিজ্ঞাসা নেই, আমার জানা আছে যে কিডনিটা কমাবো কি করে। একদম ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি কি করলে সুবিধা হয়। আমরা দেখুন আজকে সুগার নিয়ে আলোচনা করছি, হয়তো আমি আসতাম এই সাবজেক্টে কি সিকেডি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, আসতেই হতো, যেখান থেকে আমার ইউরিয়া ক্রিয়েটিনিনটা বেড়ে যায়, যেখানে আমাদের ভবিষ্যতে গিয়ে কি হয়, ডায়ালিসিসের দিকে চলে যেতে হয়। একটা সার্টেন পিরিয়ডের পরে মডার্ন সায়েন্স কি বলছে, আপনার আফটার 4 বা 5 বা 5.5 আপনাকে ডায়ালিসিস নিতে হবে। কিন্তু আমরা আয়ুর্বেদ বলছি আপ টু 7-8 অবধি কিন্তু আমরা দেখেছি কি পেশেন্টের ভালো রেসপন্স হচ্ছে। এবং আমি সবসময় কোনো পেশেন্ট হলো, কোনো বাড়ির লোক হলো, বা আমি যে প্রোগ্রামে বসছি, প্রোগ্রামে আলোচনার সময় হলো, আমি সবসময় বলি রোগটা আপনার যখন ছোট থাকবে তখনই ট্রিটমেন্টটা চালু করুন। আজকে আপনি যেটা বললেন 2.25 হয়েছে, ক্রিয়েটিনিনটা মানে জাস্ট বর্ডার লাইনটা টপকেছে, 1.2 বা 1 হচ্ছে নর্মাল ক্রিয়েটিনিনের, এবং পাশাপাশি কি দেখছেন, ইউরিক অ্যাসিডটা বাড়ছে। আমরা 3-4টে চেঞ্জ দেখতে পাই যখন আমার কিডনিটা খারাপ হয়। একটা ইউরিক অ্যাসিড বাড়ে, একটা ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরলটা বাড়তে পারে, 3 নম্বর হচ্ছে যেটা আমাদের হিমোগ্লোবিনটা ড্রপ করতে পারে। আর এর সাথে সাথে আমাদের শারীরিক যে সমস্যাটা আসবে, চোখ হাত পা মুখে একটু সোয়েলিং থাকতে পারে, ফোলা ভাব, আর কি হতে পারে, গায়ের মধ্যে চুলকানি আসতে পারে। আর যতটা জল আমরা খাচ্ছি সেই ইউরিন আউটপুটটা আমাদের হবে না। সাবসিকুয়েন্টলি ওনার সবগুলোই কম বেশি ব্যালেন্সটা হচ্ছে আর হচ্ছে। আপনাকে আমি বলবো এখন খুব সুন্দর সময় এই ক্রিয়েটিনিনটাকে কমিয়ে নেওয়ার জন্য। আপনি জিজ্ঞাসা করলেন কি করলে ভালো হয়, আমি প্রথমত 2-একটা অ্যাডভাইস দিয়ে দেবো। প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট নেবেন, যেগুলো হাই প্রোটিন, সেটা আপনার মিট হতে পারে, বড় মাছ হতে পারে, ডিম হতে পারে, একদম বন্ধ, সোয়াবিন, যে কোনো ধরনের ডাল, প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট। তার সাথে জলটাকে রেস্ট্রিক্টেড করুন। আপনার 2.5 আছে, আপনি জলটাকে 2 লিটারের মধ্যে খান। জল মানে কি, চা যেটা খাচ্ছেন, ডাল যদি ঝোল খান, সেই জলের পরিমাণটাও যেন সব মিলিয়ে 2 লিটারের কাছাকাছি হয়। এবং যে ওষুধগুলো খাচ্ছেন, সেই ওষুধ খাওয়ার জন্য যে জলটা, টোটালটা 2 লিটারের মধ্যে বাঁধুন। এবং তার সাথে আপনি আয়ুর্বেদের একবার হাত ধরুন, কারণ এই অবস্থাতেই আপনাকে কিডনিটাকে ভালো করে নিতে হবে। বয়সও বাড়ছে, 67 ইয়ার্স ওল্ড। নাগের বাজার থেকে ফোন করেছিলেন, একবার এসে আমাদের সাথে যোগাযোগ করুন। মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, আমাদের হাতিবাগানে চেম্বার রয়েছে, যেটা আপনার নিয়ারেস্ট মনে হবে। একবার এসে রিপোর্টটা নিয়ে যোগাযোগ করুন। কিছু মেডিসিনাল সাপোর্ট লাগবে এবং তার সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশান লাগবে, যেটা করলে আপনার এই ক্রিয়েটিনিনটা উইদিন 3 to 4 মান্থ দেখবেন নর্মাল রেঞ্জের মধ্যে চলে আসবে। বাহ, খুব ভালো। আর আপনি কিন্তু এই লাইফস্টাইলটা মেনটেনটা কাল থেকে শুরু করুন। হ্যাঁ, কালকে থেকে এটা চালু করুন। পরের ফোনে কে আছেন? হ্যালো।
হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর, নাম বলুন। সুনীতি দাস। হ্যাঁ সুনীতি দাস। হ্যাঁ বলুন। আচ্ছা, আমি স্যারের কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যেটা আয়ুর্বেদিতে আলোচনা করা হয়, আমি শুনি বিনোদ শর্মা স্যারের মুখে একটা কথা, সেটা হচ্ছে যে গ্যাসের প্রবলেমের জন্য যে উষ্ণ জলটা খেতে বলে, হ্যাঁ সেটা কি সারাদিনের যে জলটা খাবো সপ্তাহে প্রতিবারই উষ্ণ জল খাবো? আচ্ছা আচ্ছা, এমনি আপনার কি আমি যেমন খাই, আমি সকালবেলা খালি পেটে 1 গ্লাস উষ্ণ জল খাই, কিন্তু সারাদিন যে জল খাই সেটা এমনি আমি নর্মাল জল খাই। আচ্ছা, আপনার কি এমনি গ্যাস অ্যাসিডিটির কোনো সমস্যা রয়েছে, বা পেটে বুকে গলায় জ্বালা ভাব কিছু রয়েছে, বা আপনার না, না, পটিটা না, না, পরিষ্কার না। হচ্ছে না, এগুলো কিছু রয়েছে কি? না না, জ্বালা ভাবটা নেই, তবে গ্যাসটা কি পেটের ওপর দিয়ে বুকের মাঝখান থেকে না একটুখানি এই 2 বার হলো, আগে কোনোদিনও হয়নি, না ব্যথা হয়েছিল। আচ্ছা, খাওয়া দাওয়াটা সময় মতো হয়? হ্যাঁ, করি তো সময় মতো। ঠিক আছে। আর আমি বাইরের কোনো খাবার খাই না, বাইরে আমি 1 চামচ জলও মুখে দিই না। ঠিক আছে, আপনি বাইরে। টিভিতে শুনতে থাকুন, আমি বলছি। তো এটা অনেকগুলো সমস্যা থেকে হতে পারে, যেটা উনি আমাদের সিএমডির প্রোগ্রাম দেখছেন, ডক্টর শর্মার প্রোগ্রাম দেখছেন, ওনার অ্যাডভাইসগুলো যারা ফলো করে এমনি তারা এফেক্ট পায়। যেমন উনি বলেন কি 0 ভোল্টেজ করার জন্য, সবসময় একটা আর্থিংয়ের কথা বলেন, এটা কিন্তু একটা উপকারিতা রয়েছে। এবং এই যে গরম জলের কথাটা উনি বললেন, কারণ আমরা তো প্রত্যেক নিয়ত যেখানে হোক চেম্বারে থাকি, আমি নর্থ বেঙ্গলের বেশিরভাগ চেম্বারে থাকি, কখনো হয়তো সাউথ বেঙ্গলেও 2-1টা চেম্বারে যাই। আমাদের মানুষ আমাদের কথাগুলো শুনে, টিপসগুলো শুনে দেখবে, আমি দেখি লক্ষ্য করে কি 20 থেকে 30% এমনিই ভালো থাকে। তারপরে তাদের ফলোও করে, খুব ফলোও করে, এবং তারপরে তাদের কনফিডেন্সটা গ্রো করার পর ডাক্তার এটা শুনে যখন আমি ভালো হয়েছি উইদাউট আমার মেডিসিন খেয়ে, তাহলে নিশ্চয়ই আপনাদের ওষুধে কাজ হবে, আপনাদের ওষুধে আরো বেশি কাজ হবে। হ্যাঁ। তো আপনাকেও আমি যেটা বলছি, আপনার যেটা আপার অ্যাবডোমেনে যেটা ডিসকমফর্ট বা হালকা ব্যথা হচ্ছে, এটা গ্যাস্ট্রাইটিসের একটা সমস্যা আসতে পারে। আপনি সময় মতো খাওয়া দাওয়া করেন, ভেরি গুড, কিন্তু তারপরেও হতে পারে। এটা আমাদের আয়ুর্বেদে যেটা বলা হয় পরিণামশূল এবং অন্নদ্রব্যশূল। পরিণামশূল মানে কি, খালি পেটে যারা থাকে তাদের একটা ব্যথা হয়, আবার অন্নদ্রব্যশূল কি, যারা খাওয়া দাওয়া করে নিল তারপরে একটা ব্যথা। এই দুটো কিন্তু আমাদের হচ্ছে এই গ্যাস্ট্রিক প্রবলেম, যেটা আমাদের গ্যাস্ট্রিক আলসার বলি বা ডিওডিনাল আলসার বলি, এই ধরনের যে সমস্যাটা। আপনি গরম জলটা যদি সারাদিনে খেতে পারেন খুব ভালো। আর উষ্ণ যে গরম জলটা খেতে বলা হয়, একদম চায়ের মতো গরম নয়, কিন্তু একদম নর্মাল টেম্পারেচারের থেকে অল্প গরম, একদম মানে খুব গরম খাবেন না, কারণ খুব গরম খেলে আপনার সমস্যা হবে। একটুখানি জুড়িয়ে নেবেন, এবং আপনার খাবার দাবার যেগুলো খাচ্ছেন, ধরুন ডাল হলো বা ভাত হলো বা চা হলো, সবসময় জুড়িয়ে খাবেন। একটু একদম টাটকা মানে গরম ধোঁয়া উঠছে এরকম ব্যাপারটা নেবেন না। দেখুন, এটা মেনটেন করুন, আশা করছি ঠিক হয়ে যাবে। যদি কোনো প্রবলেম থাকে কখনো যোগাযোগ করবেন, অবশ্যই ভালো থাকবেন। একদম, আপনারা চেষ্টা করবেন। আমি চেম্বার আপনাদেরকে বলে দিই, একটু ফলো করুন। আচ্ছা, কেউ নেই তো ফোনে এখন? বেশ, আপনারা ফোন করার চেষ্টা করুন। দেখুন, যে চেম্বারগুলো রয়েছে সেগুলো হচ্ছে 8 তারিখে রায়গঞ্জে চেম্বার রয়েছে, রায়গঞ্জের চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন। 9 তারিখে মেদিনীপুর প্রপার মানে সদরে চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 9 তারিখে বাঁকুড়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 9 তারিখে একই দিনে মালদায় এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার রয়েছে, থাকবেন ডক্টর এস ঘোষাল। 9 তারিখে বোলপুর চেম্বার রয়েছে, বোলপুরে থাকবেন এস ভাদুড়ি। 10 তারিখে চেম্বার হচ্ছে আরামবাগ, আরামবাগে থাকবেন ডক্টর এ হালদার। 10 তারিখে বর্ধমানে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 10 তারিখ কোচবিহার চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 11 তারিখে অর্থাৎ 11ই মে চেম্বার হচ্ছে হলদিয়াতে, ডক্টর এ হালদার থাকবেন। 12 তারিখে হেড়িয়ায় চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 14 তারিখে বনগাঁয় চেম্বার, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 14 তারিখ রামনগরে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 15 তারিখে ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ক্যানিংয়ে ডক্টর এ হালদার থাকবেন। 16 তারিখে আগরতলায় চেম্বার রয়েছে, এন ভট্টাচারিয়া থাকবেন। 16 তারিখ শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 16 তারিখ বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 17 তারিখে দুটো জায়গায় চেম্বার রয়েছে, এক হচ্ছে গঙ্গারামপুর, ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মা থাকবেন, এ হালদার থাকবেন কৃষ্ণনগর অন সেম ডেট 17 তারিখে। 20 তারিখ চেম্বার রয়েছে হচ্ছে মেচেদাতে, মেচেদায় ডক্টর বি শর্মা থাকবেন। 24 তারিখে পুরুলিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 24 তারিখ শিলচরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুড়ি থাকবেন। 25 তারিখে ঝাড়গ্রামে চেম্বার রয়েছে, ঝাড়গ্রামে ডক্টর এ হালদার থাকবেন। 31 তারিখ আসাম গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 6 তারিখে দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। আচ্ছা, দুর্গাপুরের আগে বলে দিই, 1 তারিখে কাকদ্বীপ চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 1,
6 মানে জুনের 1 জুন। 6 তারিখ দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন। 7 তারিখ আসানসোলে চেম্বার রয়েছেন, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 14 জুন জামশেদপুর চেম্বার রয়েছে, এস ভাদুরী থাকবেন। 29 জুন ডিব্রুগড়ে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। মোটামুটি এই হচ্ছে চেম্বার। কলকাতা এবং হাওড়াতে একাধিক জায়গায় চেম্বার রয়েছে, আপনারা কলকাতা হাওড়া চেম্বারের জন্যও নাম লেখাতে পারেন। কি করে নাম লেখাবেন? টিভি স্ক্রিনের নিচে যাওয়া সাদা স্ট্রিপের মধ্যে যে লাল যে নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন 9830235527 এবং 9830235537, এই দুটো নাম্বারে আপনাকে ফোন করে নাম লেখাতে হবে। হতে পারে যে আমি বলছি আপনি চেম্বারটা মিস করে গেছেন বা শোনেননি, আপনার এই নাম্বারগুলো আপনাকে হেল্প করবে। এই নাম্বার দুটো লিখে রাখুন, এতে ফোন করলে অবশ্যই আপনাকে বলে দেওয়া হবে যে কোন চেম্বার আপনার জন্য কনভিনিয়েন্ট হবে, যাতায়াতের জন্য সুবিধা হবে, ভালো হবে। সেখানে আপনি নাম লিখিয়ে চেম্বারে চলে এসে আয়ুর্বেদ ট্রিটমেন্ট করান। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে যে লোকে বিভিন্ন প্যাথিতে ট্রিটমেন্ট করাতে করাতে শুধুমাত্র ক্লান্ত অবসন্ন নন, পাশাপাশি একটা বড় অংশের মানুষ তারা প্রায় অর্থশূন্য হয়ে গেছে। এখন সেখানে দাঁড়িয়ে আয়ুর্বেদ যখন আপনাকে রেকারেন্স ফ্রি ট্রিটমেন্টের কথা বলছে, রুট ট্রিটমেন্টের কথা বলছে, তখন কিন্তু সেই ট্রিটমেন্ট মানুষ গ্রহণ করছেন, নিচ্ছেন, বুঝছেন, ভালো লাগছে। সেই কারণের জন্যই কিন্তু আজকে এত মানুষ ফোন করছেন। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন দিদি, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি কোন্নগর থেকে বলছি স্যার। নাম দিদি? আমার নাম রুবি অধিকারী। আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, আমার তো মানে কি বলবো, একটা L4 L5 এর সমস্যা, মানে কোমর থেকে পুরো পা পর্যন্ত কোমরে ব্যথা এই করে করে তারপর তো একদিনে হাঁটা চলা বন্ধ হয়ে গেল। সুগার আজকে অনেক বছর ধরে সুগার, 20-21 সুগার আমার। আচ্ছা, মার্চ মাসে সুগার টেস্ট করিয়েছি, সুগার ফাস্টিং হচ্ছে 125 আর টিপি হচ্ছে 133, আচ্ছা, আর HbA1c হচ্ছে 6.90 আর 3 মাসের 151 দেখাচ্ছে। আচ্ছা। আপনার বয়সটা এখন কত বললেন? 52। আচ্ছা, কোমরে যে ব্যথাটা হয় সেটা কি পায়ের দিকে যায়? হ্যাঁ, কোমর থেকে পা পর্যন্তই ব্যথা, মানে আমি ব্যালেন্স হারিয়ে যাচ্ছিলাম, আমি হাঁটাচলা করতে পারতাম না একদমই, মানে একটুখানি দু পা হাঁটতে গেলে আমার পা মানে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি, আচ্ছা, ব্যালেন্স আসতো না আমার। এনসিবি বলে কোনো রিপোর্ট হয়েছে? এনসিবি বা কোমরের এমআরআই বা হ্যাঁ হয়েছে পায়ের ওই যে কারেন্ট দিয়ে তো। হ্যাঁ 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 হয়েছে। ও যখন টেস্ট করছে বলছে সুগার থেকে হচ্ছে, এটা বললো আমাকে। কিন্তু তারপরে এই বানিয়ে যতবার নার্ভের ডাক্তার দেখিয়েছি, মেডিকেলে দেখিয়েছি, সবাই বলছে অপারেশন করতে হবে। এমআরআই এর রিপোর্টে L4 L5 এর সমস্যা দেখাচ্ছে, বলছে অপারেশন করতে হবে। তো আর এত বেশি দেরি করছেন কেন? আর বেশি দেরি করছেন কেন? যত দেরি করবেন রোগটা তো তত জটিল হবে। দুর্গাপুরে তো আমাদের চেম্বার রয়েছে একবার। হ্যাঁ, দুর্গাপুরে বলছি ডাক্তার শুনুন, আমি যাবো, কিন্তু এই যে আমার না এখন সমস্যা হচ্ছে, এখন হাঁটাচলা করতে পারছি আস্তে আস্তে, মানে একদম আস্তে আস্তে হাঁটি, সমস্ত কাজই করি, সংসারে কেউ তো নেই, আমার হাজবেন্ড আর আমি দুজনেই। আর আমার গোড়ালি থেকে, মানে আমাদের মেয়েদের যে পায়ের নুপুরটা থাকে, যে গোড়ালিটা, ওই গোড়ালিটা থেকে পুরো পায়ের আঙ্গুলটা, পায়ের পাতাটা যখন হাঁটি, মনে হয় কি পায়ের তলে মনে একটা কিছু তরকারি খোলা আটকে। আমি বুঝতে পেরেছি, আপনি একটু টিভিতে শুনুন, আমি বুঝতে পেরেছি সমস্যাটা। আমি বলে দিচ্ছি আপনার কি হচ্ছে এবং কি করলে আপনি ভালো থাকবেন। তো মেন যে সমস্যাটা দেখুন, সুগারের আলোচনা আমাদের হচ্ছে, এবং সুগার থেকে ওনার কি হয়েছে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। একটা ফোন পেলাম, ওটা কিন্তু সুগার ছিল না ওনার হিস্ট্রিতে, কিন্তু ওনার হয়ে গেছে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, যেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিস থেকে আসতে পারে একটা কমপ্লেন। আবার এনার কি হয়ে যাচ্ছে, সুগার দীর্ঘদিন ধরে 20-22 বছর বলছেন, এনার হয়ে গেল কি ডায়াবেটিক নিউরোপ্যাথি। ওই যে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি যে রিপোর্টটা করেছে ওই ছুঁচকুটিয়ে, ওতে দেখা যাবে পেরিফেরাল রেডিকুলোপ্যাথি রয়েছে বা পলিনিউরোপ্যাথি ধরা পড়বে। এবং তার সাথে ওনার কোমরে একটা সমস্যা আছে, L4 এবং L5, মানে ওটা ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রোলাপস হয়েছে, PIVD যেটাকে বলা হয়। তার ফলে কি হয়, আমাদের কোমরে যে শিরদাঁড়াটা, তার দুপাশ দিয়ে স্পাইনাল নার্ভ যাচ্ছে। আমার যখন ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে বেরিয়ে আসে, তখন স্পাইনাল নার্ভগুলো চাপা পড়ে, কম্প্রেসড হয়ে যায়, রুট ক্যানাল স্টেনোসিস যেটাকে বলছে। তার ফলে একটা আপনার ওই পেন হচ্ছে, কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট হবে, এবং পায়ের তলায় যে খোঁচা মারছে বলছেন বা কিছু আছে মনে হচ্ছে, এটা কিন্তু একদম ডায়াবেটিক নিউরোপ্যাথি। আপনার অবস্থাটা একদম খাদের ধারে। খাদ থেকে যদি আপনি আবার উঠে আসতে চান, যে এখন যে হাঁটা চলাটা অল্প অল্প করছেন, এটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে।
এবং বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় আপনাকে। আমরা এই ধরনের রুগীদের বলি বিশ্রামে থাকবেন, বা আপনারা ভারী ওজন তুলবেন না, কোমর ঝুঁকিয়ে কাজ করবেন না, কিন্তু আপনাকে সংসারে কাজ করতে হচ্ছে, সেটা করতেই হবে। তো আপনি আর বেশি দেরি করবেন না, হেল্পলাইন নাম্বার দুটো লিখে নিন এবং আয়ুর্বেদের হাত ধরুন। এনবিপির চেম্বার দুর্গাপুরে রয়েছে, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন খুব তাড়াতাড়ি। বোঝা গেল, আপনি এই কাজটা করুন, তারপরে ভালো হলে আবারও ফোন করে আমাদের জানাবেন। কে আছেন পরের ফোনে? হ্যালো, হ্যাঁ, শ্যামল সরকার। কোথা থেকে বলছেন শ্যামলদা? জলপাইগুড়ি বেলাকোপা। আচ্ছা, বেশ, বলুন কি হয়েছে আপনার? ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ পেশেন্ট তো ভালোই আছে। আচ্ছা, আপনি আগে এসেছিলেন? হ্যাঁ, দেখাইছে তো এস ঘোষালকে। এস ঘোষালকে দেখিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, টিউমার ছিল, এখন ভালোই আছে। ভালো থাকবে, কোনো অসুবিধা নেই। জরাই তো টিউমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবে। প্রোগ্রামটা দেখুন, আর সামনে শিলিগুড়ি যাচ্ছি, এসে দেখা হবে। ওষুধটা পেয়েছিলেন? ওষুধটা পাঠিয়েছিলাম, পেয়েছিলেন? হ্যাঁ, পাইছি। রতনদা দিয়ে গেছে আমার। আচ্ছা। পেশেন্টও একটু কথা বলবে, ভালো আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, সামনাসামনি এসে কথা বলবো, আজকে আর নয়। ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, এবার আমি খুব ভালো খবর এটা। হ্যাঁ, এইগুলো আমাদের প্রত্যেকটা চেম্বারে, প্রত্যেকটা ডাক্তারবাবুর হাতে দারুণ দারুণ পেশেন্ট ভালো আছে, যেটা আমরা একটা ফাইল করি। আমাদের একটা আয়ুর্বেদে এটা জমা দিতে হয় কি আমরা কি কাজ করছি, তার কি রেজাল্ট আমরা পাচ্ছি, আগে কি রিপোর্ট ছিল, এখন সেই রিপোর্টে কি চেঞ্জ হয়েছে। তাহলে কি হবে, যারা রিসার্চে রয়েছে, আয়ুর্বেদিক রিসার্চে, তারা দেখবে কি কোন হার্বসটার জন্য কোন পেশেন্টটা বেশি উপকৃত হচ্ছে এবং কে বেটার রয়েছে। হ্যাঁ, কে বেটার করেছে, এবং তার ফলে কি হবে, আরো দিনের পর দিন আয়ুর্বেদের উন্নতি হবে। এবং মডার্ন সায়েন্সের প্যারালালি একটা সময় আশা করছি আমরা যাব এবং ভালো ফাইটই দেবো। একদম একদম ঠিক। তাই এইগুলো হচ্ছে উদাহরণ। আর বিশেষত নর্থ বেঙ্গলে ডক্টর এস ঘোষালই থাকেন, ঘোষালের চেম্বারে উনি এসেছিলেন, ভালো আছেন। আচ্ছা, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, টিভির ভলিউমটাকে আগে মিউট করুন। টিভির হ্যালো, যেটা বললাম ওটা করুন আগে। বাবা, এই বাবা, টিভির আওয়াজটাকে মিউট করে দিন। হ্যালো, যেটা বললাম ওটা করুন আগে। বলুন কি হয়েছে? ডাক্তার সাথে কথা বলতে পারছি না। টিভির আওয়াজটাকে মিউট করলে তবেই ডাক্তারবাবু কথা বলবেন। টিভির আওয়াজটাকে বন্ধ করে দিন, আমাদের কানে আসছে টিভির কথাটা। বলুন। আচ্ছা, যাও, টিভির যখনই ফোন পেয়ে যাবেন তারপরে টিভির আওয়াজটাকে মিউট করে দেবেন, বা টিভির থেকে একটু দূরে চলে যাবেন, যাতে টিভির আওয়াজটা ফোনের মাধ্যমে আবার আমাদের কানে ফিডব্যাক না আসে। কে আছেন ফোনে? হ্যালো। কাকিনাড়া থেকে। আচ্ছা, বলুন কে, মানে নাম কি বলুন? আমার নাম বিষ্ণু সুর। আচ্ছা, বিষ্ণু বাবু, আপনার কি হয়েছে জানান, ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন। হ্যাঁ, বলছি আমার না 18 সালে হার্ট অ্যাটাক হয়েছিল। হ্যালো। হ্যাঁ বলুন। আমার হার্ট অ্যাটাক হয়েছিল 18 সালে, সুগার আছে, আর আমার ইনজিওগ্রাফি হয়েছে। ওষুধ খেয়ে এখন ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে না কোমরে ব্যথা হয়, আবার মাঝে মাঝে একটু গরম জল দিয়ে চান করলে আবার ঠিক হয়ে যায়, আবার হয়ে যায়। এটার কারণটা আমি বুঝতে পারছি না। কোমরে প্রচন্ড ব্যথা, পায়ের নিচের দিকে নামে না। আচ্ছা, বয়স কত বললেন? 60। কোমরে কোনো এক্সরে বা এমআরআই কিছু করিয়েছেন? না, কোমরে ওসব কিছু করানো হয়নি। একটা তো করাতে লাগবে, কোমরের হাড়ের সমস্যা আছে যেখান থেকে এই সমস্যাটা আসছে। কি বললেন বুঝলেন? আর আমি যেগুলো বলছি টিভিতে শুনুন, সেগুলো মেনে চলুন। আর আমি যবে ওখানে কাছাকাছি যে চেম্বারটা হবে কাকিনাড়া থেকে, কাকিনাড়া কোথা থেকে বলছেন? আমি কাকিনাড়া জগদ্দল বিধানসভা থেকে বলছি, ধানকর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। কাকিনাড়ার সাথে আমার যোগাযোগ মানে দীর্ঘদিনের, মানে আমার কলেজই ওখানে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের যে বেল্লেক শঙ্করপুর কলেজ, ওখান থেকে আমি পাস করেছি, ওই জন্য জিজ্ঞেস করলাম কোথা থেকে বলছেন। তো এবার কোমরের যে সমস্যাটা,
কোমরের সমস্যাটা নিয়ে আরেকজনও ফোন করেছিলেন। দেখুন, হয়তো ওনার এখনও নার্ভ কম্প্রেশন হয়নি, কোমরে কোনো অস্টিওফাইটিক চেঞ্জ থাকতে পারে, বা আপনার লাম্বার স্পন্ডলাইটিস হতে পারে, কোমরের হাড় ক্ষয়ে যেতে পারে, বা অস্টিওফাইটিক লিপিং হয় একটা, মানে একটা হাড়ের সঙ্গে আর একটা হাড় জুড়ে যায়, সেটা হতে পারে। কোমরে অনেকগুলো সমস্যা আসতে পারে, সেটা একটা এক্স রে মিনিমাম করাতে হবে, এমআরআই করার দরকার নেই। একটা নিজের পক্ষে প্রথমে একটা কোমরের এক্স রে করুন, যে কোনো প্যাথোলজি সেন্টারে গিয়ে বলুন একটা এপিল্যাটারাল একটা এক্স রে আমার এলএস স্পাইনের করে দিন, লাম্বোস্যাক্রাল স্পাইনের। ওই রিপোর্টটা নিয়ে কাকিনাড়া থেকে আপনার যেটা নিয়ারেস্ট হবে মধ্যমগ্রাম চেম্বারে একবার যোগাযোগ করুন। অবশ্যই যে ব্যথাটা আপনাকে ভোগাচ্ছে যাতে ভবিষ্যতে না আর বাড়াবাড়ি হয় সেটার ব্যবস্থা আমরা করব, এবং সেটাও কি উইদাউট পেন কিলার, আয়ুর্বেদের মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে আপনাকে ভালো রাখবো। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমি ফুটপ্রাসের হুগলি থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি স্যার, আমার ওয়াইফের নাম হচ্ছে আর্জনা বেগম, ওনার মাথার সমস্যা। ওর রোজ মানে প্রত্যেকটা দিন মাথার মধ্যে মানে শিরাগুলো লাফায়, আর ওই যন্ত্রণা করে বিশাল। ওই যতক্ষণ হুমকো বড়ি খাইয়েও কমে না, মাঝে সাঝে একটু হয়তো কমে, ফিল জেগেছে। বমি হয়? বমি হয় না, বমি পায়, উল্টি পায়, কিন্তু উল্টি হয় না স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কতদিন ধরে হচ্ছে? কি বলছেন স্যার? কতদিন ধরে এই সমস্যাটা, কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা প্রায় 3-4 বছর হচ্ছে স্যার। আচ্ছা, চোখের কোনো সমস্যা রয়েছে? চোখের পাওয়ার রয়েছে বা সাইনাসের? না না, চোখের কিছু দেওয়া হয়নি স্যার। এই সাইড গুলো, চোখের সাইড গুলো তরং তরং করে লাফায় মাথার মধ্যে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। এটা একদম কমন সমস্যা, মাইগ্রেন যেটা বলা হয়, যেটা আয়ুর্বেদে বলা হয় অর্ধবাহু ভেদক, মানে একটা সাইডে বেশি পেন করবে, চোখের সাইডে বেশি পেন করবে, প্রচণ্ড মাথা ব্যথা হবে, মানে মানুষ ভাববে আমি মাথাটা দড়ি দিয়ে বা গামছা দিয়ে বেঁধে রাখি, এত ব্যথাও আমি দেখেছি। এবং তার সাথে একটা নসিয়া টেন্ডেন্সি, মানে গা গুলানো ভাব, আর অনেকের ক্ষেত্রে ভমিটিংও থাকে। ভমিটিং দু ধরনের, প্রজেক্টাইল ভমিটিং, আমি ছোট করে বলে দিই, প্রজেক্টাইল ভমিটিং আমরা দুটো কেসে দেখতে পাই। যদি আমার হার্ট ফেলিওর হয় তখন প্রজেক্টাইল ভমিটিং হয়, মানে একদম পিচকিরির মতো বমি যাবে। আর মাইগ্রেনের যদি কারোর সমস্যা থাকে, যাদের বমি হয় তাদের প্রজেক্টাইল ভমিটিং হয়। তো আপনাকে আমি বলবো, এর থেকে যদি আপনাকে বেরিয়ে আসতে হয়, আয়ুর্বেদ ছাড়া এর কোনো রাস্তা নেই। আপনি কত পেন কিলার খাওয়াবেন, কত মাথার ওষুধ খাওয়াবেন, কত নার্ভের ওষুধ খাওয়াবেন, কত ঘুমের ওষুধ খাওয়াবেন? একদম না। অ্যান্টি ডিপ্রেসিভ ড্রাগ খাওয়ালে, সিএনএস ডিপ্রেসিভ ড্রাগ খাওয়ালে আস্তে আস্তে পেশেন্ট ঝিমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। আপনি একবার যোগাযোগ করুন, বর্ধমানের চেম্বার রয়েছে আমাদের, বর্ধমানে এসে একবার যোগাযোগ করুন, অবশ্যই আপনার ওয়াইফ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কিন্তু ট্রিটমেন্টটা সঠিক সময়ে চালু করতে হবে, না হলে দেখুন আপনি 3-4 বছর ওনার একই প্রবলেম রয়েছে, নিশ্চিতভাবে 3-4 বছর আপনি বসে নেই, কাউকে না কাউকে দেখিয়েছেন, কারোর না কারোর সঙ্গে কথা বলেছেন, কিন্তু এখনও একই সমস্যা রয়েছে। সেই কারণের জন্য আমরা বারবার করে বলি, এবং সিটিভিএনে সপ্তাহে 7 দিন, 7x30, 7x365 ডেজ এই একই প্রোগ্রাম চলছে। রাত 9:30টায় সিটিভিএনে আপনার এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানটা দেখবেন, যাতে বারবার করে আপনাদেরকে বলা হয় যে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনার রোগের সঙ্গে ফাইট করা যায়, এবং সেটা যথেষ্ট ভালোভাবে করা যায়। সেটা যারা বুঝতে পাচ্ছেন তারা আসছেন। এর মধ্যে আজকে একজন প্রশংসা করে ফোন করলেন, আমাদেরও ভালো লাগলো শুনে। যারা ভালো থাকবেন তারা কিন্তু ডেফিনেটলি আমাদেরকে ফোন করে জানাবেন। আর চেম্বারগুলো আপনাদেরকে বলে দিলাম, যেখানে যা চেম্বার রয়েছে সেই চেম্বারগুলোতে আপনারা আসবেন, এবং তার আগে হেল্পলাইন নাম্বারে, অর্থাৎ নিচের যে নাম্বার 9830235527 এবং 9830235537 ফোন করে নেবেন। আরেকটা কথা বলে রাখি, সিটিভিএনে লাইভ হলে সেই প্রোগ্রাম আপনারা ফেসবুকে গিয়ে, টিভিতে দেখার দরকারই নেই, অনেকে টিভিতে দেখতে পান না, সেই অনেক গন্ডগোল। আইপিএল চলছে, ছেলে আইপিএল দেখছে, আপনি দেখবেন কি করে এনবিপির অনুষ্ঠান? হয় ছেলেকে সরিয়ে দিতে হবে, গন্ডগোল করতে হবে, আর না হলে নিজের না দেখে চুপচাপ বসে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। ফোনের মাধ্যমে আপনারা দেখতে পারেন, ইউটিউবে গিয়ে সার্চ করে আপনারা পুরনো অনুষ্ঠান এনবিপি যেগুলো আপলোড করা রয়েছে সেখানে দেখতে পারেন। ইউটিউবে পুরো প্রোগ্রাম আপলোড থাকে, সেখানে হেল্পলাইন নাম্বার থেকেও আপনি ফোন করে নাম এনরোল করতে পারেন। আজকে এখানে শেষ করব। আমরা ডায়াবেটিস নিয়ে হয়তো পরবর্তীকালে আরও অনেক অনুষ্ঠান করব, আরও অনেক রিসার্চ থাকবে, আরও অনেক এক্সপেরিমেন্ট থাকবে। আজকে এখানে শেষ করি। ডক্টর ঘোষালকে অনেক ধন্যবাদ, আপনাদেরকেও নমস্কার।